এই জন্য ওই সেকশন নিয়ে একটু কথা বলতে চাই। একটা সেকশন আছে দেখবেন, সংবাদপত্র প্রস্তুত বা কোন নথি বাজেয়াপ্ত করা, 99 এর ক একটা সেকশন আছে। সাধারণত এই জায়গায় থেকে প্রশ্ন হওয়ার কথা না, প্রশ্ন হয় না। তারপরে হঠাৎ করে গত বছরে একটা প্রশ্ন করেছিল ওখান থেকে, এই 99 এর ক থেকে, যে সরকার কোন মুদ্রিত সংবাদপত্র প্রস্তুত বা দলিল বাজেয়াপ্তকৃত ঘোষণা করতে পারে। কত নাম্বার সেকশনে আলোচনা করা হয়েছে। এই ধরনের একটা প্রশ্ন এসেছিল। তো এই জায়গা থেকে এবার নতুন করে যে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, যে একটা প্রশ্ন এসেছিল 2020 সালে, ওই 2020 সালের প্রশ্নটার কোয়ালিটি ছিল যে সরকার কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরে কত ধারা অনুযায়ী অশ্লীল বক বা অভিযোগ প্রস্তুত বাজেয়াপ্ত করতে পারে। আমরা সেই উত্তরটা হচ্ছে 99 ন ক। কিন্তু প্রশ্নটা আসার সম্ভাবনা খুবই বেশি এইটা, সেটা হচ্ছে সরকার কোন প্রস্তুত সংবাদপত্র বাজেয়াপ্ত করার আদেশ দিলে উক্ত বাজেয়াপ্তের আদেশ বাতিলের জন্য কত দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আবেদন করতে হবে। এই যে সরকারের কাছে আবেদন করেছেন, সরকার সেই আবেদনের উপরে ভিত্তি করে সেটাকে বাতিল যে করলো, সেই বাতিল করা থেকে কত দিনের মধ্যে হাইকোর্টে আবেদন করতে হবে, এই ধরনের একটা প্রশ্ন আসে মাঝে মাঝে। তো এই প্রশ্নটাও কিন্তু ওই 99 এর কতে আছে, 99 এর খতে পাবেন। এই প্রশ্নটা কিন্তু আসে। এই প্রশ্নটা হলো 6 মাস অর্থাৎ 99 এর ক অনুযায়ী প্রদত্ত বাজেয়াপ্ত আদেশ বাতিল করার জন্য ওই যে যারা সংশ্লিষ্ট ব্যক্তি, সেই ব্যক্তি 2 মাসের মধ্যে অর্থাৎ 60 দিন, 2 মাসের মধ্যে হাইকোর্ট ডিভিশনে আবেদন করবে। তো এই প্রশ্নটা আসে কত দিনের মধ্যে বাতিলের জন্য আবেদন করবেন, বাতিলের জন্য আবেদন করবেন হচ্ছে হাইকোর্টে। প্রশ্ন এইটা আসার সম্ভাবনা বেশি। আর একটা প্রশ্ন আসতে পারে যে সরকার যে প্রস্তুত বা সংবাদপত্র বাজেয়াপ্ত করার যে আদেশ দিলেন, সেই আদেশটা বাতিল করার জন্য আপনি কোথায় আবেদন করবেন। ওখানে বিভিন্ন কোর্ট থাকতে পারে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকতে পারে, দায়রা আদালত থাকতে পারে, জেলা আদালত থাকতে পারে, বিভিন্ন কোর্ট থাকতে পারে। তো আপনার এইটার আবেদন রিট যেমন শুধু হাইকোর্টে হয়, ঠিক একইভাবে কোন সংবাদপত্র প্রস্তুত বা দলিল যদি বাজেয়াপ্ত করে দেন, সেই বাজেয়াপ্তের বিরুদ্ধে আপনাকে সরাসরি হাইকোর্টে যেতে হবে। এই প্রশ্নটা আমাদের বাদ পড়ে যায়, এই প্রশ্নটা মাঝে মাঝেই আসে। সুতরাং আমাদের আবার এইভাবে প্রশ্ন করতে পারে, কোন সংবাদপত্র প্রস্তুত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকারের যদি মানহানি বক্তব্য প্রকাশ করা হয়, সেক্ষেত্রে সরকারটা বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিতে পারে। আমরা জানি সরকার এখন প্রশ্ন দিতে পারে যে কে বাজেয়াপ্ত করতে পারে, রাষ্ট্রপতি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, হাইকোর্ট ডিভিশন নাকি সরকার। তো এই উত্তর হচ্ছে সরকার। তো এই জায়গা থেকে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে যে কোনো পত্রিকা যদি যা প্রকাশ করলে ওই যে আমাদের রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হয়, বা 124 এর ক, 153 এর ক, 292, 505, 505 এর ক, এই ধরনের সংবাদপত্র যদি প্রকাশ করা হয়, কোন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা স্পিকারের বিরুদ্ধে যদি কোনো মানহানি বক্তব্য দেওয়া হয়, অথবা যে কোনো বিষয়ে মারাত্মক যদি অশ্লীল বা তুষ্যজনিত বিষয় থাকে, সেই ক্ষেত্রে এমন যদি চোখে পড়ে, তাহলে সরকার কিন্তু সেটা বাজেয়াপ্ত করার নির্দেশ দিতে পারে। এই প্রশ্ন থেকে প্রশ্ন এসেছিল 2020 সালে, যে সরকার অশ্লীলতার অভিযোগে কোনো পুস্তক বাতিল করতে পারে কত নম্বর সেকশন অনুযায়ী। একটা প্রশ্ন এসেছিল যে 99 ক অনুযায়ী প্রশ্নটা এসেছিল। কিন্তু আমাদের প্রশ্ন এখন আসার সম্ভাবনা এইটা যে যদি কোর্ট এই ধরনের আদেশই দেন, তাহলে বাতিল, যদি সরকার এই ধরনের আদেশই দেন, তাহলে এটা বাতিল করব কোথায় আবেদন করব। আমাদের আবেদন করতে হবে হচ্ছে হাইকোর্ট ডিভিশনে। আবেদন কত দিনের মধ্যে করতে হবে, হয় শব্দ লেখা থাকবে 2 মাস অথবা 60 দিন, এই দুটো শব্দ লেখা থাকবে।
বাজেয়াপ্ত করতে পারে কে? এ ধরনের প্রশ্ন আসতে পারে, সরকার বাজেয়াপ্ত করতে পারে। তো আমাদের প্রশ্ন এখানে এইটুকুই শেষ। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেকশন আলোচনা করবো, এই সেকশন থেকে যদিও এখন থেকে প্রশ্ন করেনি, তারপরেও আমাদের একেবারে ব্যবহারিক এবং কাগজের দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকশন হচ্ছে 103 নাম্বার সেকশন। 103 নাম্বার সেকশন এত ইম্পর্টেন্ট একটা সেকশন, যেই সেকশন হচ্ছে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি কার্য পরিচালনা করা। তল্লাশি কার্য পরিচালনা করে কিভাবে? সাক্ষীদের উপস্থিতির সেকশনের শিরোনাম হচ্ছে সার্চ এন্ড সিজার, অর্থাৎ আমরা জানি সিজার লিস্ট তৈরি করে 103 নাম্বার সেকশন অনুযায়ী, অর্থাৎ ফৌজদারি কার্যবিধির অধীনে যেই স্থান থেকে তল্লাশি করা হয় সেই স্থানে তল্লাশি করে স্থানীয় সম্মানিত দুজন ব্যক্তির, কমপক্ষে 2 জন ব্যক্তির সাক্ষীকে আহ্বান করে তল্লাশি সম্পূর্ণ করা হয় এবং এই তল্লাশি 103 ধারা অনুযায়ী সিজার লিস্ট নামে পরিচিত। অর্থাৎ জব্দ তালিকায় উপস্থিত সাক্ষীরা অবশ্যই স্বাক্ষর করবেন এবং জব্দ তালিকার সাক্ষী সিজার লিস্ট উইটনেস হিসেবে গণ্য করা হবে। তাহলে এখানে কিন্তু 3টা বিষয় আমরা পাচ্ছি। নাম্বার 1, সিজার লিস্ট কত নাম্বার সেকশন অনুযায়ী তৈরি করা হয়? 103 নাম্বার সেকশন অনুযায়ী সিজার লিস্ট তৈরি করা হয়। নাম্বার 2, সিজার লিস্টে কার কার সিগনেচার করা থাকে? অবশ্যই সাক্ষীদের সিগনেচার থাকে। সিজার লিস্টে যারা সিগনেচার করে তাদেরকে কি বলা হয়? সিজার লিস্ট উইটনেস বলা হয়। সিজার লিস্টের অবশ্যই সাক্ষীদের সাক্ষ্য প্রদান করতে বাধ্য। তো এই ধরনের প্রশ্ন কিন্তু সিজার লিস্ট সম্পর্কিত প্রশ্ন করে। তাহলে সর্বনিম্ন কতজন ব্যক্তি সিজার লিস্ট তৈরি করার সময় স্বাক্ষর করবেন? 2 জন। সিজার লিস্ট তৈরি করা হয় কত নাম্বার সেকশন অনুযায়ী? সিজার লিস্ট তৈরি করা হয় 103 এর 2 অনুযায়ী সিজার লিস্ট তৈরি করা হয়। এই সিজার লিস্ট যদি তৈরি করতে এই প্রশ্নটাও আসার সম্ভাবনা, যদি প্রশ্ন খুব বেশি জটিল করে তাহলে এই প্রশ্নগুলো আসে জব্দ তালিকা তৈরি করার সময়। অর্থাৎ সিজার লিস্ট উইটনেস আদালতের নির্দেশ অনুযায়ী কোন যুক্তিসঙ্গত কারণ ব্যতীত যদি হাজির হতে অসমর্থ হন বা অবহেলা করেন, তখন আমরা কত নাম্বার সেকশন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা হয়? 187 নাম্বার সেকশন, দ্বন্দ্ববিধির 187 নাম্বার সেকশন অনুযায়ী মামলা হয়। তাহলে সিজার লিস্ট সম্পর্কে বললাম, সিজার লিস্টে 2 জন উইটনেস থাকে। সিজার লিস্টের উইটনেস কে বলা হয় সিজার লিস্ট উইটনেস। সিজার লিস্টে উইটনেসের অবশ্যই স্বাক্ষর থাকতে হবে এবং সিজার লিস্টটা তৈরি করা হয় 103 এর উপধারা 2 অনুযায়ী। আমি এখনই যখন যে কথা বলবো তখন সেইটার ছবি দিয়ে দিলে সাথে সাথে আমার মনে হয় আরো ক্লিয়ার হবে। আমি এখনই একটা সিজার লিস্টের ছবি দিচ্ছি। যাদের কাছে মোবাইল আছে, যারা কম্পিউটারে দেখতেছেন কম্পিউটারে দেখেন, আপনাদেরকে দিয়ে রাখতেছি। দেখেন সিজার লিস্ট হয় কাগজপত্র যেহেতু কাছেই থাকে, তাহলে কাগজপত্রের সাথে সাথে ছবি তুলে আমরা দিতেই পারবো। এখানে কি ছবি পোস্ট করা যায়? এখানে মনে হয় ছবি পোস্ট করা যায় না। ছবি পোস্ট করতে হয় হচ্ছে আমাদের গ্রুপে, তাই না? ছবি পোস্ট করা যাবে গ্রুপে। এই যে সিজার লিস্টের একটা কপি দিয়েছি, দেখবেন একেবারে নিচে 2টা দাগ দেওয়া আছে, সাক্ষীদের স্বাক্ষর। দেখবেন একটা আছে ওহাব আর একজন আছে কাশেম। ছবি দিয়েছি, ছবির সাথে সাথে দেখে ফেলবেন যে আমরা সিজার লিস্ট কিভাবে হয়, সিজার লিস্টের কোন নির্ধারিত ফর্ম আছে কিনা। সিজার লিস্ট সম্পর্কে যত রকম প্রশ্ন, সিজার লিস্টের নির্ধারিত কোনো ফর্ম নাই। সিজার লিস্ট সাধারণত সাদা কাগজের উপরে তৈরি করতে হয়। সিজার লিস্টের ঠিক একেবারে ডানে অর্ডারে প্রস্তুতকারকের নাম থাকে, উইথ তার স্বাক্ষর এবং ডেজিগনেশন সহ উল্লেখ থাকতে হবে। সিজার লিস্টের বাম পাশে অবশ্যই সাক্ষীদের স্বাক্ষর থাকতে হবে, কমপক্ষে 2 জন। এই সাক্ষীদের নাম ঠিকানা থাকবে সিজার লিস্টের উপরে সুন্দরভাবে। জব্দকৃত তালিকা, অর্থাৎ জব্দ কি কি আলামত সংগ্রহ করা হয়েছে সেটা বর্ণনা থাকবে। অর্থাৎ আলামত যেটা জব্দ করা হয়েছে সেটা আলামতের বর্ণনা থাকবে। আশা করি সিজার লিস্ট সম্পর্কে যত প্রশ্নই হোক, দেখো তুমি এক্সাম্পল। সো সিজার লিস্ট
103 নাম্বার সেকশন অনুযায়ী আমাদের ফৌজদারি কাজ, আমি বলবো না, এত বানান তোমাকে বলার জন্য, তুমি যাও গা এখান থেকে, বানান বলতে পারবো, তোমার মার কাছে যাও। সিজার লিস্ট, তাহলে সিজার লিস্ট সম্পর্কে যে ধরনের প্রশ্নই আসুক না কেন, আশা করি আপনারা উত্তর দিতে পারবেন, এবং সিজার লিস্ট সম্পর্কে কোন প্রশ্ন করা হলে প্রশ্নের উত্তর দিতে পারবেন। আমাদের এখান থেকে কিছু প্রশ্ন হয়, ছোটখাটো প্রশ্ন হয়, বিশেষ করে আমাদের রিটেন প্রশ্ন হবে। আপনারা যারা রিটেন, আলহামদুলিল্লাহ যারা রিটেন পরীক্ষা দিবেন, যদি আমরা সুযোগ পাই দেখবেন রিটেন প্রশ্ন আপনার কাছে কত সহজ হয়। কারণ হলো রিটেন পড়াটা আমাদের, এই যদি পিলি পড়া খুব ভালো থাকে তাহলে রিটেন পড়াটা খুব সহজ হয়। 106 থেকে শুরু করে 153 পর্যন্ত পার্ট 5 এই জায়গায়, অর্থাৎ বিভিন্ন প্রকার দ্বন্দ্বের পর শান্তি রক্ষার যে মুসলিকা 106 থেকে 119 পর্যন্ত বিভিন্ন রকম মুসলিকার কথা বলা আছে। এই মুসলিকা যদি আমরা বলি, এখানে এই সেকশন গুলোতে অধিকাংশ মানে শুধুমাত্র 106 ব্যতীত সবগুলোই সাধারণত আমরা কার কাছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে মামলা হয়। মামলা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে এই আমরা মুসলেকা দিয়ে থাকি। মুসলেকা কিন্তু কোনো শাস্তি না, মুসলেকা কোনো শাস্তি না, আমরা যারা এটা ধরে না নেই যে শাস্তি, তাহলে 106 নাম্বারের কথাই বললাম আমরা একটু ব্যতিক্রম। 106 নাম্বার কি ব্যতিক্রম আছে? 106 নাম্বার হচ্ছে যদি কোনো সাজাপ্রাপ্ত আসামি, আমাদের এরকম আছে না যে কোন ব্যক্তি আদালত থেকে দণ্ড দেওয়ার পরে আদালত ওই সাজাপ্রাপ্ত হওয়ার পরে সে কিন্তু প্রচন্ড পরিমাণ রাগে ক্ষোভে থাকে যে তোর কারণে আমি 3 বছর 1 বছর এরকম সাজাপ্রাপ্ত হয়েছি, তাই না? এরকম কিন্তু হইতে পারে, রাগ থাকতে পারে। দ্যাটস ওয়াই কোন ব্যক্তি যদি সাজাপ্রাপ্ত হয় 106 নাম্বার সেকশন অনুযায়ী, অর্থাৎ যে আদালত দণ্ড প্রদান করেছে সেই আদালতে শান্তি রক্ষার মুসলেকা যে আরো সুন্দর ভাবে কে যেন দিয়েছে, একেবারে ই করে দিয়েছে, জুম করে দিয়েছে। তো ওই দেখেন, ওইটা দেখলে আপনারা আরো বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কি হয়েছে। আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি, তাহলে দেখেন 106 হচ্ছে ব্যতিক্রম এখানে, আর বাকি সবগুলোই প্রায় সেম। 106 কেন ব্যতিক্রম? 106 নাম্বার সেকশনে যদি কোনো আদালতে দণ্ডপ্রাপ্ত হওয়ার পর ওই ব্যক্তির কাছে মুসলেকা দেওয়া হয়, এবং এই দণ্ডপ্রাপ্ত মুসলেকা দেওয়ার জন্য সময়সীমা হচ্ছে 3 বছর। তবে এখান থেকে এই প্রশ্ন এত সহজ প্রশ্ন করে না। প্রশ্ন করবে হচ্ছে এই 106 ধারায় দণ্ডপ্রাপ্ত হওয়ার পরে শান্তি রক্ষার জন্য মুসলেকার আদেশ দিলে তা আপিল বিভাগ বা হাইকোর্ট বিভাগে তার জন্য রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তাহলে প্রশ্ন আমাকে এই জায়গায় করার সম্ভাবনা রয়েছে। কি প্রশ্ন করবে? যে আপনার শান্তি রক্ষার মুসলেকা 3 বছরের কথা বলা হয়েছে, সেখানে যদি ভায়োলেশন করেন বা যদি যে ব্যক্তি সংক্ষুব্ধ, সে কোথায় যাবে? সরাসরি এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাবে বা হাইকোর্ট বিভাগে যাবে। 106 থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। 107 থেকে প্রশ্ন হয়। 107 হচ্ছে দণ্ডিত ক্ষেত্র ছাড়া, 6 নাম্বার হচ্ছে দণ্ডিত ক্ষেত্রে, আর হচ্ছে দণ্ডিত ক্ষেত্রে ছাড়া 1 বছরের জন্য মুসলেকা দেওয়া হইতে পারে। সাধারণত 107, 117 নির্বাহী ম্যাজিস্ট্রেটের সবচেয়ে বেশি, 107, 117 এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের সবচেয়ে বেশি মামলা করা হয়। অর্থাৎ শাস্তি ছাড়া, অর্থাৎ যে ব্যক্তি জেলে ছিল সেই দণ্ডিত ব্যক্তি ছাড়া অন্য যে কোনো ব্যক্তির ক্ষেত্রে 1 বছরের জন্য মুসলেকার জন্য আদেশ দিতে পারে। এই আদেশ কে দেন? জেলা ম্যাজিস্ট্রেট। যতগুলো এর পরে দেখবেন সবগুলোই জেলা ম্যাজিস্ট্রেট। নিম্ন আদালতে, বিশেষ করে জেলা পর্যায়ে প্রচুর পরিমাণ মামলা হয়,
এই যে 107-17 নিয়ে প্রচুর পরিমাণ মামলা হয় মুসলেকা দেওয়ার জন্য, বলা হয় যে মুসলেকা দেন, মুসলেকা দিলে। জি সালাউদ্দিন ভাই। স্যার জি স্যার এখানে ভালো একটা আছেন ভাইয়া? বিষয় আছে স্যার, এটা 106 এর মধ্যে 106 স্যার 106টা স্যার বিচারিক ম্যাজিস্ট্রেট বা আপনার মেট্রোপলিটন বা ডিভিশন ম্যাজিস্ট্রেটরা মানে 106 শাস্তিটা দেয় বা মুসলেকাটা দেয়, আর বাকিগুলো স্যার সবগুলো এডিএম কোর্টে বা জি ইএম ম্যাজিস্ট্রেটে। শুধু স্যার ব্যতিক্রম স্যার 106 এটা, যেটা স্যার শুধু মানে বিচারিক ম্যাজিস্ট্রেটরা দিয়ে থাকে। এটা স্যার ঠিক আছে কিনা স্যার? জি 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 ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ওইটাই একটু কনফিউজ শুধু এইটাই স্যার, শুধুমাত্র 106 106 হচ্ছে 106 ব্যতীত আর বাকি সবগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলতে ওই জায়গায় নির্বাহী ম্যাজিস্ট্রেট না থেকে শব্দটা বলা হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট, এই শব্দটা এরকম থাকতে পারে। জি জি, এই প্রশ্নটা স্যার কয়েকবার আসতে দেখলাম স্যার। তবে সবচেয়ে বেশি প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এই যে যদি মুসলেকা সংক্রান্ত ব্যাপারে বিশেষ করে 6 থেকে যদি প্রশ্ন করে, তাহলে দেখেন 106 থেকে 117 পর্যন্ত, 126 পর্যন্ত যে এই সমস্ত মোকদ্দমা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা দুইটা বিষয় লক্ষ্য করছি। নাম্বার 1, শান্তি রক্ষার মুসলেকা, অর্থাৎ বিরক্ত করতেই থাকবে। ভাইয়া আমি 1 মিনিট সময় নেব। একটা লোক আছে শুধু বিরক্ত করতে কঠিন করে ফেলে, প্রশ্ন কঠিন যদি করে ফেলে, তাহলে একটা জিনিস মনে রাখেন, সেটা হচ্ছে সংক্ষুব্ধ ব্যক্তি কি হয়, এই সমস্ত প্রশ্ন সবচেয়ে বেশি করে ভাইয়া। হ্যাঁ, আর দুইটা বিষয় মনে রাখেন। দ্বিতীয় বিষয় যেটা আপনাদেরকে বলছি, যে আপনারা অত্যন্ত কাছের আমার লোক, সেটা হলো যখনই প্রিলি পড়তেছেন সাথে সাথে প্রিলিটাকে এমন ভাবে পড়বেন, আমি যে কথাগুলো বলি, যে সেকশন গুলো বলি, একেবারে ডিটেলস পড়ে রাখবেন। আপনি কিন্তু রিটেন পরীক্ষার জন্য সময় পাবেন না, এবং আমি বিশ্বাস করি এখানে যে কয়েকজন আছেন অধিকাংশই প্রিলিতে হবে। এই বিষয় নিয়ে টেনশনের কোনো কারণ নাই, কারণ প্রিলির আগে কত ভাবে আপনাকে যাচাই করা হবে, আপনি একেবারে সর্বশেষ পর্যায় পর্যন্ত দেখতে পারবেন যে না আমি আসলে প্রিলিতে ফেল করতেছি না। কিন্তু আমি কনফিউশনে থাকি কি জানেন, হঠাৎ করে পরীক্ষা রিটার্নের জন্য ডেট দেয় হচ্ছে 1 থেকে 2 মাসের মধ্যে। এই 1-2 মাসের মধ্যে যদি পরীক্ষার ডেট দেয়, সেক্ষেত্রে কিন্তু মেনটেন করা খুব কঠিন। দ্যাটস ওয়াই আপনি ওই দিকে একটু খেয়াল রাখেন, যখনই যেটা বলি সাথে সাথে সেটা পড়ে ফেলেন। সো আর বাকিগুলো যেমন 107 থেকে প্রশ্ন করে, সেটা হচ্ছে, তাহলে আমরা দুইটা বিষয়ে কথা বলছিলাম। নাম্বার 1 সিকিউরিটি ফর কিপিং পিস, আর একটা হচ্ছে সিকিউরিটি ফর গুড বিহেভিয়ার। দুইটা কিন্তু, একটা হচ্ছে শান্তি রক্ষার মুসলেকা, আর একটা হচ্ছে সদাচরণের জন্য মুসলেকা। আমি সদাচরণ করব, সেই সদাচরণের জন্য মুসলেকার দিয়ে একটা সেকশন আছে, যেই সেকশন হচ্ছে আমাদের 108 নাম্বার সেকশন। রাষ্ট্রদ্রোহিতামূলক প্রচারের ব্যক্তি সদাচরণ সংক্রান্ত মুসলেকা দিবে। ভবা গড়ে বা সন্দেহজনক ব্যক্তি থাকলে সদাচরণের জন্য মুসলেকা দিবে। 110 নাম্বার সেকশন অভ্যাসগত ভাবে অপরাধী যদি হয়, তারা সদাচরণের জন্য মুসলিকা দিবে। আর শান্তি রক্ষা হচ্ছে 107 এবং 17 কে কাউন্ট করা হয়। 117 নাম্বার সেকশনে কি লেখা আছে, কেন 107 এবং 17-তে যখনই আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেটে মামলা করতে যাওয়া হয়, তখন কেন 107 এবং 17 নাম্বার সেকশন যুক্ত করা হয়। 107 এবং 17-তে মামলা করা হয়। 117 হচ্ছে ওই যে 107-এ যে আপনি মামলা করলেন, এই মামলা সত্যায়িত যাচাই করার জন্য, অর্থাৎ 112 থেকে 114 পর্যন্ত যে বিভিন্ন পদ্ধতি আছে, সেই পদ্ধতি অবলম্বন করে এই যে সংবাদদাতা যে দিয়েছে সেটা অনুসন্ধান করা এবং প্রয়োজনীয় আরো সাক্ষী উপস্থিত করা, এইটা হচ্ছে 17। দ্যাটস ওয়াই 107 যেমন হচ্ছে, আপনি যখন রিভিশন করতে যাবেন, তখন আপনাকে রিভিশন করতে গেলে দুইটা সেকশনে রিভিশন করতে হয়। একটা হচ্ছে 439-এর ক যদি দায়ের আদালতে রিভিশন করেন, আর যদি হাইকোর্টে রিভিশন করেন তাহলে 439 শুধুমাত্র। তার সাথে সবসময় একটা সেকশন যুক্ত করা হয় 435। 435-এ তো আসলে রিভিশনের কথা বলা নাই, তাহলে 435 কেন যুক্ত করা হয়? যুক্ত করা হয় দুইটা কারণে। নাম্বার 1, যদি নিম্ন আদালতের নথিটাকে তলব করার জন্য, অর্থাৎ এলসিআর কল করার জন্য। নাম্বার 2 হচ্ছে যদি ওই আসামির জামিনের প্রয়োজন হয়, দ্যাটস ওয়াই ওই
35 নাম্বার সেকশনে যুক্ত করতে হয়। দ্যাটস ওয়াই যখনই আপনি রিভিশন করবেন ওই দুটো সেকশনে কিন্তু আপনাকে রিভিশন করতে হচ্ছে। ঠিক একইভাবে যখনই আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের শান্তি রক্ষার জন্য মুসলেকার জন্য আপনি শান্তি রক্ষা মুসলেকার জন্য আবেদন করবেন, ঠিক একই সাথে আপনাকে 107 এবং 17 যুক্ত করতে হবে। কারণ এই যে ইনফরমেন্ট যিনি মামলাটা দায়ের করেছে তিনি সঠিক দিচ্ছে কিনা, আরো সাক্ষীর প্রয়োজন আছে কিনা। দেখবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধিকাংশ সময় সাক্ষীও আবার গ্রহণ করেন বা তদন্ত করার জন্য এসিল্যান্ডকে দেন, তদন্ত করার জন্য পুলিশকে দেন। তাহলে এই যে 107, 17 যখনই আসবে তখন আপনাকে দুইটা সেকশনে যুক্ত করতে হবে। অর্থাৎ শান্তি রক্ষা মুসলেকা যখনই আসবে তখনই কিন্তু আপনাকে এই দুইটা যুক্ত করতে হবে। যখন প্র্যাকটিসে যাবেন এই কথাটা আপনার কথা আমার কথাটা মনে হবে যে কেন 17 দিচ্ছি, 17 দেওয়ার কারণটা হলো এই। তাহলে 117 হচ্ছে 1 বছরের মধ্যে, 107 হচ্ছে দণ্ডিত ব্যক্তি ছাড়া শান্তি রক্ষার মুসলেকা কিন্তু তাহলে দুইটা সেকশনে আমরা পাইলাম। শান্তি রক্ষার মুসলেকা দুইটা সেকশনে আছে, 106 এবং 107। এই দুইটা হচ্ছে শান্তি রক্ষার মুসলেকা, আর বাকি সবগুলো হচ্ছে সদাচরণের জন্য মুসলেকা। 108 আছে রাষ্ট্রদ্রোহিতা বিষয় সম্পর্কে যদি কোনো ব্যক্তি প্রচার করে তাহলে তাকে সদাচরণের জন্য মুসলেকা দেয় যে তুমি এই ধরনের বিহেভিয়ার আর করবা না। ভবাগুড়ি বা সন্দেহজনক ব্যক্তি সবসময় ভুকসি পারে বিভিন্ন স্কুলের সামনে কলেজের সামনে এরকম টাইপের ছেলে পেলে থাকে, তাহলে তাদেরকেও কিন্তু সদাচরণে মুসলেকার জন্য 109 নাম্বার সেকশনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মামলা করা যাবে। সেটার জন্য 1 বছরের জন্য মুসলেকা দেওয়া হয়। অভ্যাসগত ভাবে যারা অপরাধী তাদেরকে 3 বছরের জন্য মুসলেকা, সর্বোচ্চ 3 বছর। তাহলে 3 বছরের জন্য মুসলেকা দুইটা জায়গায় 106 এবং 110, এই দুইটা জায়গায় 3 বছরের মুসলেকা, আর বাকি সবগুলোর জন্য হচ্ছে 1 বছরের জন্য মুসলেকা। 107 এবং 117 একসাথে যুক্ত করা হয়। আর প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে যদি এই ধরনের মুসলেকা দিতে ব্যর্থ হয় বা মুসলেকা প্রদান করার পরেও ঠিক আছে উনি কি করলো, যদি ব্যর্থ হয় অথবা জামানত প্রদান করতে বলছে এরকমও যদি হয়, উনি যদি ব্যর্থ হন তাহলে সাজার বিধান রয়েছে আমাদের এখানে। এই যে মুসলেকা সংক্রান্ত যে সাজার বিধান ডাইরেক্ট 123 নাম্বার সেকশনে আলোচনা করা হয়েছে। কত? 123 নাম্বার সেকশনে জামানত প্রদানের যদি ব্যর্থ হয় তাহলে 123 অর্থাৎ 106 এবং 117 দিনে মুসলেকা ব্যর্থ হলে 3 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড। 109 এবং 110 মুসলেকা দিতে যদি ব্যর্থ হয় 3 বছরের পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড, এবং মুসলেকার মেয়াদ 1 বছরের বেশি হলে তাতে দায়রা জজের আদেশের প্রয়োজন। যদি 1 বছরের বেশি হয় তাহলে দায়রা জজের আদেশের প্রয়োজন হয়। এই 123 ইম্পর্টেন্ট। এখান থেকে এই ধরনের প্রশ্নগুলো আমার কাছে আসে বা বিভিন্ন প্রকার ভাবে আসতে পারে। আপনাকে প্রশ্ন করতে পারে যে ফৌজদারি কার্যবিধি 106 ধারার অধীনে দণ্ডিত ব্যক্তি দ্বন্দ্ব হওয়ার পর শান্তি রক্ষার মুসলেকা আদেশ দিতে পারে কে? যেই সকল আদালত প্রশ্ন হয়, যেই সকল আদালত দ্বন্দ্ব দিয়েছে সেই সকল আদালত। কিছু বলবেন সৌরভ ভাই? স্যার একটু বিরক্ত বললাম স্যার। শান্তি রক্ষার জন্য মুসলেকা এটার সাথে 117 কানেক্টেড স্যার। 17 হেতু স্যার সম্পর্ক অনুসন্ধান স্যার। একটু স্যার আরেকবার যদি একটু বলতেন স্যার এটা কিভাবে কানেক্টেড স্যার? এটা হচ্ছে যিনি সংবাদটা দিলেন, যিনি সংবাদটা আসলেই এখন নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে ঘটনাগুলো ঘটে ইনস্ট্যান্ট ওই যে সামারি ট্রায়ালের মতো ইনস্ট্যান্ট ধরো মারো সাজা দিয়ে দাও, কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের যখন 17 ধারায় 107 ধারায় মোকদ্দমা করা হয় তখন ওই সংবাদদাতা সম্পর্কে বা আরো যদি সাক্ষী গ্রহণের প্রয়োজন হয় এই জন্য অনুসন্ধানের প্রয়োজন হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের সকল আদেশ দেখবেন যদি 107, 17-তে অথবা 144, 45-এ যখন মামলা করা হয় তখন দেখবেন সরাসরি পুলিশকে নির্দেশ দিয়ে দেয় আপনি তদন্ত করে রিপোর্ট দেন। দ্যাটস ওয়াই এই দুইটা সেকশন একসাথে যুক্ত করা হয়। এই তাহলে তো স্যার 17 সেকশনটা যুক্ত করা হয় শুধু অনুসন্ধানের জন্য, তাই না স্যার? অনুসন্ধানের জন্যই যুক্ত করা হয়। এবং 107 এর সাথে কিন্তু 117 মাস দেখবেন যতগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের কেস আছে সবগুলো 117 আছে স্যার। 117 সি বেশিরভাগই মামলা ড্রাফটে থাকে যে 117 সি। হ্যাঁ, একেবারে ডাইরেক্ট কেউ উল্লেখ করে দেয়, আবার কেউ ডাইরেক্ট শুধু 17 উল্লেখ করে। যাই হোক, আমাদের এখান থেকে মামলা হইতে পারে, তবে
প্রশ্ন হচ্ছে 108 নাম্বার সেকশন, খুবই ইম্পর্টেন্ট, বর্তমান সময়ের জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা বিষয় সম্পর্কে যদি কেউ প্রচার করে তিনি সদাচরণের মুসলেকা দিতে পারে। এই মুসলেকা কিন্তু দিতে পারে জেলা ম্যাজিস্ট্রেট, এই মুসলেকা দিতে পারে নির্বাহী ম্যাজিস্ট্রেট। যদিও ঠিক আছে, আমাদের জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট দুইটার একটা কি বাবা এরকম করছো কেন? তুমি যাও গা, শেষ তোমার ক্লিয়ার, তুমি খুলে যাও গা। তুমি আমার স্টেট নিয়ে এখান থেকে এই কয়েকটা সেকশন নিয়ে যুদ্ধ চলতেছে এখন পর্যন্ত, যতগুলো যুদ্ধ এই কয়েকটা সেকশন নিয়ে, এই যে 107, 17, 144, 45 নিয়ে যুদ্ধ চলে। 123 থেকে কিন্তু প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি রয়েছে। শান্তি রক্ষা বা সদাচরণের মুসলেকার বাতিল করে জেলা ম্যাজিস্ট্রেটের কিন্তু ক্ষমতা কি, অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট যে কোনো ধরনের বন্ড বা মুসলেকা বাতিল করতে পারে। যদি শান্তি রক্ষা মুসলেকা দেওয়ার জন্য বলে জেলা ম্যাজিস্ট্রেট কিন্তু আবার সেটা মামলা বাতিল করতে পারে। এই যে শান্তি রক্ষার কথা বললাম, এই মামলাগুলো কি যারা কোর্টে যান তারা তো জানি, যারা কোর্টে যান না তারা বলেন তো এই কোর্টগুলোকে কি কোর্ট বলা হয়? কেউ কি জানেন? নির্বাহী কোর্ট। নির্বাহী কোর্ট ইংলিশে কি বলে? স্যার ইংলিশ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। না, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কোর্ট না? এডিএম কোর্ট। ইয়েস, এডিএম কোর্ট। এই কোর্টগুলোকে বলা হয় এডিএম কোর্ট। প্রশ্ন কিন্তু হওয়ার সম্ভাবনা ইমপ্রিজনমেন্ট ইন ডিফল্ট অফ সিকিউরিটি, 123 নাম্বার সেকশন থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা। জামানত প্রদানে ব্যর্থ হলে কত দিন পর্যন্ত অনধিক কারাবাসের নির্দেশ দিতে পারে? 3 বছর পর্যন্ত নির্দেশ দিতে পারে। শান্তি রক্ষা মুসলেকা বা সদাচরণের মুসলেকা বাতিল করার জন্য কার কাছে যাবেন? স্যার দায়রা আদালতে স্যার। ডাইরেক্ট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে। 125 নাম্বার সেকশন কিছুক্ষণ আগেই তো আলোচনা করলাম। স্যার জেলা ম্যাজিস্ট্রেট তো আদেশ দিবেন, তো ওইখানে তো করতে হবে তাই না স্যার? এই জন্যই তো বলা হয় যে এডিএম, এই জন্যই তো আমি বলতেছি এডিএম। কেন ওই কথাটা বললাম? এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। জেলা ম্যাজিস্ট্রেটের জন্য বন্ড বাতিল করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি। ডিসচার্জ অফ সিকিউরিটি এই কথাও বলতে পারে শান্তি রক্ষা অথবা সদাচরণের মুসলেকার জামিনদারকে অব্যাহতি দিতে পারে কে? কথা ওই একটাই, জেলা ম্যাজিস্ট্রেট। যদিও জেলা ম্যাজিস্ট্রেট নিজে কিন্তু থাকে না, জেলা ম্যাজিস্ট্রেট নিজে থাকে, তাকে হচ্ছে এডিএম সাহেবরা, এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। প্রশ্ন হলো বেআইনি সমাবেশ নিয়ে, আনলফুল অ্যাসেম্বলি, যেটা আমরা দ্বন্দ্ববিধিতে পেয়েছিলাম 141 নাম্বার সেকশন। আমাদের এখানেও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কিছু কথাবার্তা আছে, সেই জায়গায় বেআইনি সমাবেশের কথা বলা হচ্ছে। আনলফুল অ্যাসেম্বলি, আনলফুল অ্যাসেম্বলি 127 থেকে 132 নাম্বার সেকশন পর্যন্ত আছে। এখানেও বিভিন্ন রকম প্রশ্ন করে। 2020 সালে এখানে একটা প্রশ্ন করেছিল যে মহানগরী এলাকায় বেআইনি সমাবেশের ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি প্রয়োগের আদেশ দিতে পারেন কে? এ ধরনের প্রশ্ন এখানে এসেছিল। আমরা একটু দেখি, পুলিশ অর্থাৎ ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারের আদেশ জনসমাবেশ ভঙ্গ করতে পারে। শিরোনাম হচ্ছে 127 নাম্বার সেকশনে, একটু দেখতে পারবেন। সেটা হলো বন্ধু কিছু যে বেআইনি সমাবেশে বা শান্তি রক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবার ওই দিকে মনে পড়তেছে মোসাফরুল ভাই যে কথাটা বলেছেন, বারবার আমার ওই কথার দিকে মনে হচ্ছে। উনি কিন্তু একটা প্রশ্ন, আমি যখন একটা প্রশ্ন করলাম যে জামানত বাতিল করতে পারে কি, উনি কিন্তু একটা শব্দ বলেছিল যে দায়রা জজ, উনি কিন্তু একটা শব্দ বলেছিল, ওই কথাটা আমার বারবার মনে পড়ছে। একটা জিনিস মনে রাখেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে যদি আপনার সংক্ষুব্ধ হন, আমি কিন্তু দুইটা কথা বলেছি, একটা হচ্ছে শান্তি রক্ষা বা সদাচরণের মুসলেকা বাতিল করতে পারে, সংক্ষুব্ধ না। আমি ম্যাজিস্ট্রেট দিয়েছে সেইটাই আবার সে কিন্তু বাতিল করতে পারে, এটাকে বলতেছে জেলা ম্যাজিস্ট্রেট বাতিল করতে পারে। কিন্তু যদি সংক্ষুব্ধ হন, উনি কিন্তু প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন, যদি সংক্ষুব্ধ হন, সংক্ষুব্ধের জন্য আপনাকে রিভিশন করতে হবে দায়রা আদালতে। 103 নাম্বার সেকশন দেখেছেন, 100 নাম্বার সেকশন দেখেছেন, যেখানে কোনো ব্যক্তিকে যদি উদ্ধার করার প্রয়োজন হয় সেক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশ প্রয়োজন হয়। এই আদেশটাকে বাতিল করার জন্য আপনাকে রিভিশন করতে হবে
দায়ের আদালতের কাছে। উনি কিন্তু যুক্তিসঙ্গত একটা উত্তর দিয়েছিলেন, কিন্তু আমি বলেছিলাম হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট ওই প্রশ্নের জন্য, কিন্তু উনি অত্যন্ত এখন জানি না ভেবে বলছেন কি না ভেবে না, স্যার, বলছেন। আমি ভেবে বলছি স্যার, আমি ভাবছিলাম যে ওটাই হবে। হ্যাঁ, যুক্তিসঙ্গত কিন্তু একটা কথা বলেছিলেন, যখনই একটা প্রশ্ন করে সাথে সাথে সেটার প্রতি সবসময় শোনার অভ্যাস বেশি রাখবেন, তাহলে দেখবেন যে সহজে উত্তর পেয়ে যাবেন। ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার জনসম্মুখে জনগণের সামনে যদি এই যে অবৈধ আনলফুল অ্যাসেম্বলি করে, তাহলে জনসমাবেশ ছত্রভঙ্গের জন্য আদেশ দিতে পারে। বেআইনি সমাবেশ বা শান্তি বিঘ্নকারী 5 বা ততোধিক, আমরা তো আনলফুল অ্যাসেম্বলির কথা জানি, এরকম ব্যক্তি যদি আনলফুল অ্যাসেম্বলি করে তাহলে তাদের সমাবেশ ভঙ্গ করার আদেশ দিতে পারে। দুইটা শব্দ বলা আছে 127 নাম্বার সেকশনের, দুইটা শব্দ বলা আছে। নাম্বার 1 ম্যাজিস্ট্রেট, 2 নাম্বার বলেছে পুলিশ। এখন কোথায় ম্যাজিস্ট্রেট আর কোথায় পুলিশ? মেট্রোপলিটনের মধ্যে হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, এই কথাটা বলার জন্য মেট্রোপলিটনের বাইরে হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আর মেট্রোপলিটনের মধ্যে হলে অবশ্যই পুলিশ কমিশনার। দ্যাটস ওয়াই ওই শব্দটা একটা এসেছিল, দেখবেন আমাদের 2020 সালে একটা প্রশ্ন এসেছিল, মহানগরীর এলাকার ভিতরে যদি বেআইনি সমাবেশের ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি প্রয়োগের আদেশ দিতে পারে কে? সেই ক্ষেত্রে বলা ছিল পুলিশ কমিশনার। সো ওই জায়গায় সেনাবাহিনীর প্রধান ছিল, স্বরাষ্ট্র সচিব ছিল, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিল, বিভিন্ন প্রকারের ব্যাপার স্যাপার ছিল, কিন্তু উত্তর হচ্ছে পুলিশ কমিশনার। এই উত্তরটা হচ্ছে 129 নাম্বার সেকশনে। সামরিক শক্তি প্রয়োগ করতে পারে কখন? বেআইনি সমাবেশের ছত্রভঙ্গ যদি না করা যায় তখন সামরিক শক্তি ব্যবহার করা যাবে। মহানগরীর মধ্যে পুলিশ কমিশনার, মহানগরী এলাকার বাহিরে হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট হয়। আমরা একটু চাপ মুক্ত থাকতে চাই। আমরা 3টা গুরুত্বপূর্ণ, সৌরভ ভাই আপনি কি হ্যান্ড রেজ করেছেন নাকি ওইটাই আগেরটাই? নাম্বার 1 নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা কি করতে পারে? ছত্রভঙ্গ করার জন্য, এই আনলফুল অ্যাসেম্বলিটাকে ভঙ্গ করার জন্য আদেশ দিতে পারে। নাম্বার 2 হচ্ছে এই সমাবেশের ছত্রভঙ্গ করার জন্য যদি সামরিক শক্তি প্রয়োজন হয়। এই জায়গা থেকে প্রশ্ন হয়েছিল 129 নাম্বার সেকশন, সেক্ষেত্রে বলা হয়েছিল মহানগরীর মধ্যে হলে পুলিশ কমিশনারের আদেশ দিতে পারবেন, এবং যদি মহানগরের বাইরে হন তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সামরিক শক্তি ব্যবহার করতে পারবেন। আমার এই যে এই সেকশনটা আসলে মাঝে মাঝেই আমার ওই যে ওবায়দুল কাদের সাহেবের কথা মনে পড়ে যায়। এবং 129 খুবই গুরুত্বপূর্ণ সেকশন। আমাদের এখান থেকে যে প্রশ্নগুলো হয়, ফৌজদারি কার্যবিধিতে বেআইনি সমাবেশের ছত্রভঙ্গের আদেশ দিতে পারেন কে? উত্তর হচ্ছে 2টা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ অফিসার, উনি দিতে পারেন। কোন ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার বেআইনি সমাবেশের ছত্রভঙ্গের আদেশ দিতে পারেন? 127 নাম্বার সেকশন অনুযায়ী এরকম প্রশ্ন করতে পারে। কি কারণে সামরিক শক্তি প্রয়োগ করলে একটা বেআইনি সমাবেশের ছত্রভঙ্গ করা যায়? উত্তর 2টা, একটা হচ্ছে যদি অন্য কোনো উপায় ছত্রভঙ্গ না করা যায়, যদি জনগণের নিরাপত্তার প্রয়োজন হয়। এই 2টা কারণে কিন্তু সামরিক শক্তি ব্যবহার করা যায়। আমাদের একটা প্রশ্ন, যে প্রশ্নটা কমন প্রশ্ন এসেছিল, যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এলাকায় সামরিক শক্তি প্রয়োগের ক্ষেত্রে বেআইনি সমাবেশ ভঙ্গ করার জন্য আদেশ দিতে পারেন কে? সামরিক শক্তি প্রয়োগের প্রয়োজন হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট না, এটা সরাসরি পুলিশ কমিশনার। 129 নাম্বার সেকশন থেকে প্রশ্ন হয়। আর বেআইনি সমাবেশে যদি মেট্রোপলিটনের বাইরে হয় তাহলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নির্দেশ দিয়ে থাকেন। আর একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই থাকে, সেটা হচ্ছে ফৌজদারি কত ধারায় ম্যাজিস্ট্রেট নিষেধাজ্ঞার আদেশ জারি করতে পারেন? নিষেধাজ্ঞার আদেশও কিন্তু একটা জারি করতে পারেন। এই প্রশ্নটা আসার সম্ভাবনা বেশি, কারণ যখনই কঠিন প্রশ্ন করে তখন আননোন একটা প্রশ্ন করে বসে। 142 নাম্বার সেকশন, অর্থাৎ ইনজাংশন পেন্ডিং ইনকোয়ারি, অর্থাৎ 142 নাম্বার সেকশনে কিন্তু কি করতে পারে? ইনজাংশন পর্যন্ত জারি করতে পারে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই প্রশ্নটা আসতে পারে যে ফৌজদারি কার্যবিধির কত নাম্বার সেকশন অনুযায়ী। যেমন হচ্ছে এই যে আমাদের বিভিন্ন সময় উপদ্রব থাকে, উৎপাত থাকে, সেইগুলো যেমন কোন নদী পথ,
খাল খনন বা প্রকাশ্য স্থানে যদি বেআইনি ভাবে বাধা বা উৎপাত থাকে, সেই ক্ষেত্রে কিন্তু নিষেধাজ্ঞার আদেশ দিতে পারে। এই নিষেধাজ্ঞার আদেশ কে দিতে পারে? আমাদের একটা প্রশ্ন মাঝে মাঝে হয়, সেটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট কি নিষেধাজ্ঞার আদেশ দিতে পারে কিনা? হ্যাঁ, নির্বাহী ম্যাজিস্ট্রেটও নিষেধাজ্ঞার আদেশ দিতে পারে। কত নাম্বার সেকশন অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট নিষেধাজ্ঞার আদেশ দিতে পারে? 142 নাম্বার সেকশন অনুযায়ী অনুসন্ধান হওয়ার পর্যন্ত নিষেধাজ্ঞার ইনজাংশন পেন্ডিং ইনকোয়ারির জন্য কি করতে পারে? উনি নিষেধাজ্ঞা জারি করতে পারে। এই প্রশ্নটা কিন্তু হয়। আর একটা প্রশ্ন আসে হচ্ছে গণ উপদ্রব বা পুনর্বৃত্তি করা বা চালিয়ে যাওয়া ম্যাজিস্ট্রেটকে নিষেধাজ্ঞা করতে পারে, অর্থাৎ নিষিদ্ধ করতে পারে। কে কে করতে পারে? জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। সো এই জায়গা থেকে যতভাবেই প্রশ্ন আসুক, সেই প্রশ্নগুলোর উত্তর আপনারা পাবেন বলে আশা করি। যে কথা বলছি যে পাবলিক নয়সেন্স সংক্রান্ত বিধান প্রযোজ্য হয় না কোথায়? পাবলিক নয়সেন্স সংক্রান্ত বিধান প্রযোজ্য হয় মেট্রোপলিটন এলাকার মধ্যে। খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকশন হচ্ছে রিটেন্ডের জন্য মাস্ট প্রত্যেক বছর এই জায়গা থেকে প্রশ্ন করে। সেটা হচ্ছে 144, 145, 46, 47, 48। এখান থেকে প্রশ্ন করবেই, রিটেন্ডের প্রশ্ন করেই। ছোট ছোট প্রশ্ন, একটা দুইটা হোক, তিনটা হোক, চারটা হোক, প্রশ্ন করবেই ছোট ছোট ভাবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের 144 নাম্বার সেকশন থেকে প্রশ্ন করে। সো খুবই গুরুত্বপূর্ণ। আমরা ছোটবেলা থেকেই জানি 144 ধারা জারি করেছে। 144 ধারা জারি করে কে করে? 144 ধারা জারি করেন হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। স্বাভাবিকভাবে আমরা এই কথাটা আগে জানি, তারপরে কথা বলছি। 144 ধারা জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেটটা জারি করতে পারে জেলা ম্যাজিস্ট্রেট, সরকার বা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাহলে 144 ধারায় দায়িত্ব পালন করবেন কে? জেলা ম্যাজিস্ট্রেট সাহেব। 144 ধারা জারি করা যায় কখন? মোট 3টা ক্ষেত্রে 144 ধারা জারি করা যায়। নাম্বার 1, আইনসঙ্গত ভাবে নিযুক্ত কোনো ব্যক্তিকে যদি প্রতিবন্ধকতা করা হয়, বিরক্ত করেন বা আঘাত করেন বা ঝুঁকি থাকেন, বা মানুষের জীবন স্বাস্থ্য নিরাপত্তার যদি ঝুঁকি থাকেন, কোনো দাঙ্গা হাঙ্গামা প্রতিরোধ করা বা নিবারণ করার জন্য কিন্তু কি করতে পারে? 144 ধারা জারি করা হইতে পারে। 144 ধারা থেকে যে প্রশ্নটা হয়, 144 ধারা সর্বোচ্চ কতদিন পর্যন্ত থাকে? 144 ধারা 2 মাস পর্যন্ত বহাল থাকে। 144 ধারা সবচেয়ে ইম্পর্টেন্ট সেকশন, যে 144 ধারার আদেশের বিরুদ্ধে যদি আপনি সংক্ষুব্ধ হন যে 144 ধারা জারি করার সুযোগ কি নাই, তাহলে আপনি সরাসরি যাবেন কোথায়? রিভিশন করবেন দায়রা আদালতে। যেই কথাটা কিছুক্ষণ আগে বলতে যেই আমরা বলে ফেলেছিলাম। এখান থেকে যে প্রশ্ন তাহলে কি হলো, যে মানুষের জীবন এবং স্বাস্থ্য বা নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে 144 ধারা জারি করা হয়। তারপরে গণশান্তি বিঘ্ন বা অর্থাৎ দাঙ্গা হাঙ্গামা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করার জন্য 144 ধারা জারি করা হয়, এবং জরুরি প্রয়োজনে মোকাবেলা করার জন্য, যেটা আমরা দেখেছিলাম যে করোনার সময় 144 ধারা জারি করা হইতো। এই প্রশ্নটা এখন পর্যন্ত যে প্রশ্নটা সবচেয়ে বেশি হটকেক থাকে, 144 ধারা কতদিন পর্যন্ত হয়? 144 ধারা সব সময় 2 মাস পর্যন্ত থাকে। 144 ধারার বিধান কোন এলাকার, যদি এরকম প্রশ্ন করে তাহলে কি উত্তর? দেখেন, 144 ধারা নির্বাহী 144 ধারা বিধান কোন এলাকার ক্ষেত্রে প্রযোজ্য না? এই প্রশ্নটা আজকে আমাদের অধিকাংশের মাথায় ঢুকে যায় যে 144 ধারায় এই প্রশ্নটা দেখে, অর্থাৎ 144 ধারা বিধানসভা কোন এলাকার ক্ষেত্রে প্রযোজ্য না। এই কথা যখনই এই প্রশ্নটা এসেছিল 2022 সালে, অধিকাংশই বলেছিল যে এই প্রশ্নটা হয়তো ভুল আছে, না হলে বিপদ আছে। এই প্রশ্নটার উত্তর হচ্ছে মহানগরীর ভিতরে যেটা বলা হয়, প্রভিশন অফ দিস সেকশন শ্যাল নট বি অ্যাপ্লাইফুল মেট্রোপলিটন এরিয়া। কিন্তু কথা যে 144 ধারা, তাহলে ঢাকাতে বিভিন্ন সময় যে 144 ধারা জারি করা হয়, এটা কিভাবে হয়? 144-এর সাথে যে বললো, দ্য প্রভিশন অফ দিস সেকশন শ্যাল নট বি অ্যাপ্লাই টু মেট্রোপলিটন এরিয়া, কি ব্যাখ্যা আছে আপনার কাছে বলেন? স্যার ওখানে কারফিউ করা হয় নাকি? আর কেউ কারফিউ বলতে কোনো শব্দ পেয়েছেন বইয়ে? স্যার 129-এ তো বলা আছে যে মহানগর এলাকায় আপনার পুলিশ কমিশনার জারি করবে। বুঝি নাই, বোঝা জানে ভাই, আপনার কোন মনে হয় অন্য জায়গায় কাছাকাছি নেন একটু কোন। স্যার মহানগর এলাকায় তো পুলিশ কমিশনার করে 144 ধারা জারি করে।
ওটা তো আনলফুল অ্যাসেম্বলি হলে 129 ধারা হচ্ছে আনলফুল অ্যাসেম্বলি হলে ছত্রভঙ্গ করার জন্য 144 ধারা জারি করতে, 144 না, ওটা আনলফুল অ্যাসেম্বলি প্রতিরোধ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করে। কিন্তু আমি বলছি যে ডাইরেক্ট 144-এর সাথে বলেছে, ইংলিশে যে কথা বললাম 144-এর দেখেন সাথে ডাইরেক্ট বলা আছে যে the provision of this section shall not apply to the metropolitan area। তাহলে কি তাহলে স্যার মেট্রোপলিটন এরিয়ায় 144 ধারা জারি হবে না স্যার? কখনো কি হয় না? হয়তো স্যার হয় স্যার, হয়। পুলিশ কমিশন Yes, হয়। কথা হলো পুলিশ কমিশনার। মেট্রোপলিটন এলাকার মধ্যে পুলিশ কমিশনার দেন, এই সেকশনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কথা বলা আছে, এখানে পুলিশ কমিশনের কথা লেখা নাই। দ্যাটস ওয়াই এই জায়গায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইন কেস ওয়েদার ইন ওপিনিয়ন অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট 176 নাম্বার সেকশনে বলেছে ইন এনি আদার্স এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্পেশালি ইম্পাওয়ার্ড বাই দ্য গভর্নমেন্ট। দ্যাটস ওয়াই বলছে যে ম্যাজিস্ট্রেট সংক্রান্ত 144 ধারায় সব কিছু বলা হচ্ছে ম্যাজিস্ট্রেট সংক্রান্ত। ম্যাজিস্ট্রেট কখন ইউজ করতে পারে? অনলি ফর মেট্রোপলিটন এলাকার বাহিরে। আর সকল প্রকার ক্ষমতা দেওয়া আছে হচ্ছে পুলিশ কমিশনার মেট্রোপলিটন এলাকার ভিতরে। বাট এই সেকশনের সাথে দেখলে বোঝাই যায় যে the provision of this section shall not be applied to the metropolitan area, মানে কখনো 144 ধারা ব্যবহার করাই যাবে না, এরকম শব্দ ব্যবহার করা হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ একটা সেকশন। দুইটা কথা আমি বলি, সেটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে যদি সংক্ষুব্ধ হন তাহলে আপনাকে সোজা চলে যেতে হবে। কোথায় যেতে হবে? দায়রা আদালতের কাছে রিভিশন করবেন। কিন্তু আমার প্রশ্ন হলো, তাহলে দায়রা আদালত ছাড়া কি আর কারোর ক্ষমতা নাই? হ্যাঁ আছে। 144 নাম্বার সেকশনের 4 উপবিধিতে দেখবেন, এনি ম্যাজিস্ট্রেট মে আইদার অন হিজ ওন মোশন or in the application of any other person aggrieved, সে কি করতে পারে? এই যে 144 ধারা কিন্তু বাতিল করতে পারে। তাহলে দুইটা পদ্ধতি, নাম্বার 1, ওই ম্যাজিস্ট্রেটের কাছে যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসক বা জেলা ম্যাজিস্ট্রেট যিনি ডিসি, তার কাছ থেকে অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেটের কাছেই আপনি যাবেন, অ্যাপ্লাই করবেন অ্যাকর্ডিং টু সেকশন 144-এর 4 অনুযায়ী, অথবা উনি যদি নিজেই স্বপ্রণোদিত ভাবে কিন্তু এটাকে পরিবর্তন করতে পারে, 144 ধারা বাদ দিতে পারে। আর যদি মনে করেন যে এই শালা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আর যাবই না, তাহলে ওই 144-এর বিরুদ্ধে আপনি সরাসরি দায়রা জাজের রিভিশনে যাবেন। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আর একটা কথা হচ্ছে 144 ধারা কিন্তু ওই কথাটা মনে রাখেন, 2 মাস পর্যন্ত বহাল থাকে। অর্থাৎ 144 ধারায় যদি আদেশ হবেন সেই জারির তারিখ থেকে 2 মাস বা 60 দিন 144 ধারা বলবৎ থাকার ব্যাপারে বলা হয়েছে। একশো 45 নাম্বার সেকশন খুব গুরুত্বপূর্ণ একটা সেকশন। এই সেকশন থেকে প্রশ্ন হয়, একেবারে খুবই প্রশ্ন আমার একেবারে খুবই বেশি অ্যাপ্লাই হয় কোথায়? আমাদের লোকাল এলাকাগুলোতে 145 144-এর মামলা খুবই ইউজ হয়। 145 নাম্বার সেকশনের এটা ক্ষমতা দেওয়া হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট বা সরকারি ক্ষমতা প্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেটকে, যে কথা আমরা বারবার বলি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্পেশালি ইম্পাওয়ার্ড বাই দ্য গভর্নমেন্ট। তাহলে এটাও কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। এইটা কখন করা হয়? এইটাকে করা হয় হচ্ছে পুলিশ প্রতিবেদনের উপরে ভিত্তি করে অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেটের অন্যদের প্রতিবেদনের উপরে ভিত্তি করে, অর্থাৎ পুলিশ প্রতিবেদন বা অন্য কোনো প্রতিবেদন থাকতেই হবে। 145 ধারা কেন জারি করা হয় আর 145 ধারা কি? 145 ধারাতে দুইটা আবশ্যকীয় শর্ত হলো ভূমি, পানি বা সেটার সীমানা নির্ধারণ নিয়ে, যদি ভূমি এবং পানির সীমানা নির্ধারণ করতে যদি বিরোধী দেখা দেয়,
এই বিরোধের কারণে যদি শান্তি ভঙ্গের সম্ভাবনা থাকে তাহলে বিরোধটা কি নিয়ে হবে? ভূমি, জমি, জমি জলাশয়, সীমানা এই সম্পর্কিত বিষয় যখন হবে, অর্থাৎ জমি বা পানি বলতে সাধারণত দালান কোঠা, বাজার, ওখানে ব্যাখ্যা দেওয়া আছে, দালান, বাজার, মৎস্য খামার, ফসল, জমি ইত্যাদিকে বোঝানো হয়েছে। এই সংক্রান্ত বিষয় নিয়ে যখন, তাহলে প্রথম কথা হচ্ছে দুইটা শর্ত, তখন জমি এবং পানি যখন ব্যাখ্যা করবেন তখন এইগুলো অটোমেটিকলি চলে আসবে। তাহলে ভূমি এবং পানি যেটা সীমানা সংক্রান্ত বিরোধী থাকবে। নাম্বার 2, উক্ত বিরোধের কারণে যদি শান্তি ভঙ্গের আশঙ্কা থাকে তখন আপনার কি হবে? এই সমস্যাটার জন্য আপনি 145 নাম্বার সেকশন অনুযায়ী মামলা করতে পারবেন। কার কাছে যাবেন? নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে। আমাকে 145 নাম্বার সেকশনের 4-এ ওই একই কথা বলেছে। 145 নাম্বার সেকশনে পরবর্তীতে, অর্থাৎ যেই দিন আদেশ হলো তার 2 মাসের মধ্যে যে পক্ষ বল প্রয়োগ বা বেআইনি ভাবে দখল করা হয়েছে সেই পক্ষ যদি বেদখলকৃত ব্যক্তিকে উক্ত তারিখ হতে দখলদার বলে গণ্য করা হবে। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা সূক্ষ্ম বিষয় আছে, সেটা হলো আপনি যখন বেদখল হয়েছেন তখনই তো আপনি মামলা করতে গিয়েছেন যে আমাকে বেদখল করা হয়েছে বা বেদখল করার চেষ্টা করা হচ্ছে। এই জায়গায় যদি আপনি 2 মাস পূর্বেও বেদখল হয়ে থাকেন, অর্থাৎ 2 মাসের মধ্যে যে কোনো পক্ষ বল প্রয়োগ ভাবে বা বেআইনি ভাবে যদি দখল করে নেয়, তারপরে ওই বেআইনি ভাবে বেদখলকৃত ব্যক্তি দখলে ছিল বলে গণ্য করা হবে। অর্থাৎ 2 মাস পর্যন্ত যদি আপনার বেদখল থাকে, ধরেন আপনি 20 বছর যাবত একটা বাড়িতে বসবাস করতেছেন, 2 মাস যাবত আপনাকে বেদখল করা হয়েছে, ওখানে আপনাকে সীমানা নির্ধারণ করার জন্য আপনার বাড়ির উপরে ঘর তুলে দিয়েছে। এই যে 2 মাসের মধ্যে যদি আপনি মোকদ্দমা করেন, তারপরেও কোর্ট ধরে নিবে যে আপনি এখনো দখলে আছেন। আমি এই কথাটা বোঝাতে চাচ্ছি। আইনে 145-4 সে কথাটাই বলা হচ্ছে যে 2 মাস যাবত বেদখল হলেও যদি ওই ব্যক্তি আগে থেকেই 2 মাস এর আগে থেকেই দখলে ছিল কিন্তু 2 মাস যাবত বেদখলে আছে, তারপরে ওই বেদখলকৃত ব্যক্তি দখলে আছে বলে ধরে নেওয়ার কথা বলেছে অ্যাকর্ডিং টু 145-4 অনুযায়ী। দ্যাটস ওয়াই যে দেখবেন যে পুলিশ যখন রিপোর্ট দেয় বা এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এসিল্যান্ডকে একটা রিপোর্ট দিতে বলে, এসিল্যান্ড কি করেন? ওনার যে তহসিলদার আছে সেই তহসিলদারকে আপনার তদন্ত করে একটা রিপোর্ট দিতে বলেন। যদি এই রিপোর্ট গুলাকে দেখবেন যে উনি কয় দিনের কথা বলেছে, যে 2 মাস, যদি 3 মাসের কথা বলে তাহলে আপনাকে কি বলতেছে যে এই সম্পত্তি আপনার দখলে নাই বলে এই রিপোর্টটা দিচ্ছে। আপনাকে সবসময় মনে রাখতে হবে যে কতদিন বেদখল করেছে সেই কথাটা যেন অবশ্যই বাদী পক্ষের যদি আপনি হন অবশ্যই মনে রাখতে হবে, 2 মাস সময় মনে রাখতে হবে, কারণ 2 মাস পর্যন্ত বেদখল হইলেও কোর্ট ধরে নেবে যে আপনি দখলে ছিলেন। এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। আর যদি বিবাদীর পক্ষে থাকেন তাহলে প্রতিবেদন খেয়াল করবেন যে প্রতিবেদনে 2 মাস পার হয়েছে কিনা, এই প্রতিবেদনে লিখেছে কিনা যে কতদিন যাবত তাকে বেদখল করা হয়েছে, সেই প্রতিবেদনটা 2 মাস পার হয়েছে কিনা বা 60 দিন পার হয়েছে কিনা, এই বিষয়টা আপনি খেয়াল করবেন। 145-4 উপবিধি এই জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে 2টা বিষয় কিন্তু আপনাকে প্রশ্ন করবে, সেটা হচ্ছে 145 কোন বিষয় বিরোধ নিষ্পত্তি করার জন্য মামলা করবেন। নাম্বার 1 ভূমি, পানি এবং সেটা সীমানা নির্ধারণ। নাম্বার 2 এইটার কারণে যখন শান্তি ভঙ্গের সম্ভাবনা থাকবে তখন আপনি 145 মামলা করবেন। আর 145 ধারায় অবশ্যই আপনাকে কি কি শর্ত পূরণ করতে হবে? একটা প্রতিবেদন লাগবে, অর্থাৎ পুলিশ প্রতিবেদন বা তথ্যের ভিত্তি এর উপরে, অর্থাৎ 145 জারি করতে পারে না সরাসরি, কিন্তু 145 জারি করা যায় না। সেক্ষেত্রে অবশ্যই নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ যে প্রতিবেদন দিতে বলেন এই প্রতিবেদনের উপরে ভিত্তি করে কিন্তু 145 ধারায় সেকশনে কিন্তু জারি করা হয়। এই জন্যই সবসময় দেখবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কখনো 145 ধারায় সরাসরি কিন্তু কোনো মামলাতে আদেশ দেন না। তাহলে বিরোধী বিষয় সংক্রান্ত কি সেটার প্রকাশ্য স্থানে 145-এর আদেশ দিতে পারেন এবং লটকায়া দিবেন। একই সাথে 145 ধারায় যদি কোনো পক্ষ মারা যায়, ম্যাজিস্ট্রেট মৃত ব্যক্তির প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করবে, একেবারে অ্যাজ সিভিল মামলা যেভাবে হয় ঠিক সেইভাবেই হয়। মৃত ব্যক্তির প্রতিনিধিত্ব করবে এবং মামলাটাকে অবশ্যই মৃত ব্যক্তির প্রতিনিধির
মাধ্যমে পরিচালিত হবে। 145-এর সাথে কথাটা উল্লেখ করা আছে। এবং ফসল সংক্রান্ত যদি কোনো বিষয় হয় যে দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে ম্যাজিস্ট্রেট এই 2 মাস, যেহেতু প্রতিবেদন আসতে আসতে ফসল নষ্ট হয়ে যেতে পারে, তাহলে এটা এখানেও এই একটা মাধ্যমেই কিন্তু রিসিভার পর্যন্ত 146 নাম্বার সেকশনে রিসিভার পর্যন্ত নিয়োগ দেওয়ার বিধান রাখা হয়েছে। সুতরাং 145 নাম্বার সেকশনে একেবারে দেওয়ানি কার্যবিধি বলতে পারেন, যদিও ফৌজদারি কার্যবিধিতে, কিন্তু প্রায় দেওয়ানি কার্যবিধির মতন কাজ করে। কারণ এইটা আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেট একেবারে পক্ষভুক্ত, কোনো সিভিল ক্রিমিনাল মামলাতে তো পক্ষভুক্ত করা যায় না। করা যায়? ক্রিমিনাল মামলাতে পক্ষভুক্ত কখনই করা যায় না। কিন্তু এই 145 ধারায় একটা ক্রিমিনাল মামলা, যেটাতে 100 ক্রিমিনাল প্রসিডিউরে লেখা আছে পক্ষভুক্ত করা যায়। দ্যাটস ওয়াই এটাকে একটা মামলাতে বিভিন্ন বইতে দেখবেন, বিভিন্ন বইতে আলোচনা করা হয়েছে। একটা মামলা জবেদা খাতুন ভার্সেস মমতাজ বেগম একটা মামলা আছে 31 নাম্বার ডিএলআর, সেখানে বলেছে যে আসলে 145 নাম্বার সেকশন আসলে একটা কি প্রায় দেওয়ানি প্রকৃতির মোকদ্দমাই, এই কথাটা বলার চেষ্টা করেছে। সো এখান থেকে এই ধরনের প্রশ্নই করে। এবং এই যে কথা বললাম যে 146 নাম্বার সেকশন অনুযায়ী সম্পত্তি প্রয়োগ করার নির্দেশ দিতে পারে। 46 নাম্বার সেকশন অনুযায়ী ম্যাজিস্ট্রেট কিন্তু আপনাকে কি করতে পারে, রিসিভার পর্যন্ত নিয়োগ দিতে পারে। এবং এই 145 ধারা যে কথা বলছে লোকাল ইনকোয়ারি পর্যন্ত করতে পারে। অর্থাৎ লোকাল ইনকোয়ারি 148 নাম্বার সেকশনে ম্যাজিস্ট্রেট আদেশ ক্রমে অধীনস্থ যে কোনো ম্যাজিস্ট্রেট কিন্তু স্থানীয় লোকাল ইনকোয়ারি পর্যন্ত করতে পারে। এই জায়গা থেকে গুলোতে প্রশ্ন আসে 145 ধারার কার্যক্রমের প্রতিপক্ষ মারা গেলে বিধানটা কি, এরকম প্রশ্ন আসে। 2023 সালে এসেছিল মৃত ব্যক্তির প্রতিনিধিত্বকে পক্ষভুক্ত করবেন, যে প্রশ্নটার কথা আমরা বলছি, এই প্রশ্নটা 2023 সালে অলরেডি এসে গেছে। আর একটা প্রশ্ন আসে 145 ধারা ক্ষমতা কোন প্রয়োগ করতে পারবে, কখন প্রয়োগ করা যায়। তখন ওই 2টা জিনিস আপনাকে মনে রাখবে। ভূমি বিরোধ সংক্রান্ত, ভূমি বা পানি বিরোধ সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আপনার 145 নাম্বার সেকশন হয়। আর একটা প্রশ্ন আসে কোন পরিস্থিতিতে শান্তি ভঙ্গের আশঙ্কা দেখা দিলে 145, ওই যে সেই একই কথা, জমির দখল বিরোধ সংক্রান্ত যদি শান্তি ভঙ্গ হয় তখনই 145 ধারায় মামলা হয়। আর একটা প্রশ্ন 2010 সালে জুডিশিয়ারিতে এসেছিল, যেই প্রশ্নটা ওই একই প্রশ্ন, 145 ধারা ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যটা কি, ওই যে ভূমি বিরোধ এবং শান্তি যদি বিঘ্ন হয় সেই ক্ষেত্রে 145 ধারা ইউজ করা হয়। এই 145 ধারার বিরোধী বিষয় সংক্রান্ত যদি দেখা যায় সম্পত্তি ক্রয়ের প্রয়োজন হয়, তাহলে আদালত সন্তুষ্ট হলে সেই সম্পত্তিটাকে ক্রয় করতে পারে। অর্থাৎ বিরোধী বিষয় প্রয়োগ করার ক্ষমতাও কিন্তু 146 নাম্বার সেকশনে আছে। একই সাথে রিসিভার পর্যন্ত নিয়োগ দিতে পারে 146-2 অনুযায়ী। একই সাথে কোর্ট চাইলে আরো অনুসন্ধান করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ডাইরেক্ট ইনকোয়ারি, লোকাল ইনকোয়ারি করার জন্য পাঠাতে পারে 148 নাম্বার সেকশনে। এখান থেকে প্রশ্ন এসেছিল যে কোর্ট অফ সিভিল প্রসিডিউরের বিধান অনুযায়ী ভূমি দেখা যায় রিসিভার নিয়োগ দেওয়া হয় কত নাম্বার সেকশন অনুযায়ী, সেক্ষেত্রে বলা হচ্ছে যে 146 অনুযায়ী রিসিভার নিয়োগ দিতে পারে কে, আমরা জানি। দেখেন শুধুমাত্র পড়তেছি ফৌজদারি কার্যবিধি, কিন্তু রিসিভারের নিয়োগের বিধান রয়েছে, যেটা আমার দেওয়ানি কার্যবিধিতে বলছে। এখন বলতে পারে যে দেওয়ানি ফৌজদারি কার্যবিধিতে রিসিভারের নিয়োগ বিধান কোথায় উল্লেখ আছে, তাহলে কিন্তু আমাদের প্রশ্নের উত্তর ওই একটাই 46 নাম্বার সেকশন অনুযায়ী, 46-2 অনুযায়ী রিসিভার নিয়োগ দেওয়া হয়ে থাকে। রিসিভার কে নিয়োগ দেন? নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেন। এরকম প্রশ্ন এসেছিল বার কাউন্সিলে 2023 সালে এই প্রশ্নটা এসেছিল। প্রয়োগ করার আদেশ দিতে পারেন এবং রিসিভার নিয়োগ করতে পারেন এই 46-2 অনুযায়ী। লোকাল ইনকোয়ারি, স্থাবর সম্পত্তি বিরোধী দেখা দিলে লোকাল ইনকোয়ারি বা সরজমিনে তদন্ত করার জন্য নির্দেশ দিতে পারেন কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। কত নাম্বার সেকশন অনুযায়ী? 148 নাম্বার সেকশন অনুযায়ী কিন্তু আপনার লোকাল ইনকোয়ারি করার নির্দেশ দিতে পারেন। এই হলো আমাদের আগামী ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ সেকশন, একেবারে পুলিশের ক্ষমতা, কার্যাবলী এবং পুলিশের কাছে যে মামলা পরিচালনা 154 থেকে শুরু করে 175 পর্যন্ত